আমাকে আটকাতে বিজেপি এবং আরএসএস এর ইশারায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেসে যোগদান করে টিকিট প্রত্যাশী হয়েছেন। হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার আবু সালেহ নজমুদ্দিন। তিনি বলেন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেসের টিকিট পাওয়ার কোনো যুক্তি নেই। কংগ্রেসের সংবিধান এবং কিছু নীতি আদর্শ রয়েছে। দলের সংবিধান অনুযায়ী নবীন কংগ্রেসি হাফিজকে টিকিট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সমস্ত জীবন কংগ্রেস দলের বিরোধিতা করে আজ নিজের স্বপ্ন পূরণ করতেই কংগ্রেস দলে যোগ দিয়েছেন তিনি। কংগ্রেস এমন একটি দল যে দলের দরজা সবসময় খোলা রয়েছে। আগের দিন কংগ্রেস দলে যোগদান করে পরের দিন দলীয় টিকিটের দাবিদার হয়েছেন হাফিজ রশিদ। তিনি আরও বলেন, 1972 সাল থেকে কংগ্রেস দলের কর্মী হিসাবে কাজ করে এসেছি। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে নবীন কংগ্রেসি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে কংগ্রেসের টিকিট দেওয়া হলে দলের মধ্যে বিদ্রুপ দেখা দেবে তা নিশ্চিত। কেননা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জনপ্রিয়তা বলতে কিছুই নেই। রাজনৈতিক জীবনে 5 বার তিনি পরাজয় বরণ করেছেন। যে সময়ে আসামে ইউএমএফ দল গরিষ্ঠ সংখ্যক বিধায়ক নির্বাচিত করতে সক্ষম হয়েছিল, সেই সময়ে হাফিজ রশিদ আহমেদ পরাজিত হয়েছেন। কংগ্রেস দল যদি টিকিট প্রদান করতে কোনো ভুল না করে, তাহলে করিমগঞ্জ সহ আসামের 14টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত বলে দাবি করেন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন। আমি একটা কথা বলি, আমাদের দল যদি কংগ্রেসের কর্মীকে প্রার্থী দেয়, কংগ্রেসের খাঁটি প্রার্থী যার গ্রহণযোগ্যতা থাকবে সেরকম প্রার্থীকে যদি দেয় নমিনেশনে, তাহলে দলের কর্মীদের মধ্যে বিক্ষোভ থাকবে না। অন্যতায় থাকবে। হ্যাঁ, অন্যতায় থাকবে কি কি অন্যতায়? আজকে আমি ওটা বলতে পারবো না, কারণ এটা ব্যক্তি বিশেষের কথা। একজন লোক প্রার্থী হয়েছে, সে তার লোক কি সমর্থন দেবে সেই সময়ে দেখা যাবে। সামগ্রিক কথা, কংগ্রেস কর্মীদের যে করিমগঞ্জ সংসদীয় নির্বাচনে একজন খাঁটি কংগ্রেস কর্মীকে, যার গ্রহণযোগ্যতা আছে, তাকে যদি মনোনীত করে, বেশিরভাগ আমি কংগ্রেস কর্মী হিসাবে এই সংসদীয় নির্বাচনে গত 4 মাস যাবৎ ঘুরতেছি, কংগ্রেস কর্মীদের এই একটা মনোভাব সিদ্ধান্ত আছে বলে আমি গ্যাস করতে পেরেছি। শোনা যাচ্ছে না, তৃণমূলের কোনো ভিত্তিই নেই। আলগাপুরের এক ভদ্রলোক ছাড়া আর দ্বিতীয় কোনো লোকই নেই। যদি কংগ্রেস দলের কোনো যুক্তি নাই। কংগ্রেস দলের যেটা চিরাপরিচিত নিয়ম এসেছে, সেই নিয়ম অনুযায়ী হাফিজ সাহেবকে প্রার্থী করার আমি কোনো অবকাশ দেখতেছি না। কারণ হাফিজ সাহেব এমন কোনো ব্যতিক্রমী ব্যক্তিত্ব নয়, যেমন মনমোহন সিং, স্যার অমৃত সেন, এরকম ব্যক্তিত্ব নয়। উনি আমার সঙ্গে সমসাময়িক উকিল, ওকালতি করেছেন, তার সঙ্গে বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি সম্পর্ক রেখেছেন, নির্বাচনে বারবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুতরাং দল তাকে বিবেচনা করার আমি কোনো অবকাশ দেখতে পারতেছি না। তার উপরেও যদি দল কিছু করে, কংগ্রেস কর্মীরা তখন সিদ্ধান্ত নিবে কী করবে। তারপরে আমার স্বামীও কয়ে, আমরা বইলাম খাইতাম, আপনি আইতা নাই, আইয়া রেডি করো, আমি ইনসুলিন মারিয়ে যাব। এটা এমন কিছু না, মানে আপনারা প্রেসে ভালো করে টোস্ট করছেন। প্রথমে আপনাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে দেশের জনসাধারণকে, বিশেষ করে বরাক উপত্যকার জনসাধারণকে নববর্ষের শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আপনাদের চ্যানেলের পরিবারের সদস্যদের নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনার প্রশ্নের উত্তর, যে দলে আমরা যথেষ্ট সংখ্যক মানুষ দরখাস্ত করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসকে যদি পর্যালোচনা করেন, বিশেষ করে প্রার্থী নির্ণয়ের ক্ষেত্রে যদি পড়েন, তাহলে দেখবেন
দলের একটা নিয়ম আছে। আমাদের দল সম্পূর্ণ গণতান্ত্রিক দল এবং দিস ইজ এ মাস অর্গানাইজেশন। যে কোনো ব্যক্তি যে কোনো সময় এই দলে যোগদান করতে পারে, তার আদর্শকে মনে প্রাণে মানুক অথবা মৌখিকভাবে মানুক। এই সুযোগ যুগ যুগ থেকে এই দলে আছে। কিন্তু দলের একটা সংবিধান আছে, দল সেই সংবিধান অনুযায়ী পরিচালনা হয়। দলের নির্বাচন প্রক্রিয়াটা আছে, সেই নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী আমরা দলের প্রার্থী নির্ণয়ন করি। এখানে কিছু নতুন প্রার্থী জয়েন করেছেন এবং বিশেষ করে আপনাদের মনের কথা যেটা আমি বুঝতে পেরেছি, সর্বশেষ যে 21 তারিখে যে ভদ্রলোক আমাদের দলে জয়েন করেছেন এবং 22 তারিখেই তিনি দলের প্রার্থিত্বের জন্য দরখাস্ত করেছেন। দলের সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থিত্বে দরখাস্ত করার সুযোগ আছে, সেই সুযোগে তিনি প্রার্থী হয়েছেন। কিন্তু দলের প্রার্থিত্ব নির্ধারণ করার নীতি আছে। প্রথম নীতি হতে হবে সে আমাদের দলকে মনের প্রাণে ভালোবেসে কতদিন এই দলের আদর্শকে বিশ্বাস করে দলে কাজ করেছে, এবং তার একটা প্রক্রিয়া আছে। অন্তত 5 থেকে 10 বছর কাজ করার পর দলের দায়িত্ব সহকারে তারপর যদি তার জনপ্রিয়তার মাপকাঠিতে দেখা যায় যে সেই লোকটা আমাদের দলের প্রার্থী হওয়ার যোগ্যতা আছে, তখন সেই প্রার্থীকে মনোনীত করা হবে। তাহলে গতকালকে জয়েন করে জনপ্রিয়তা বলতে কিছুই নেই, তাকে দল কীভাবে মনোনীত করবে? আমার অনুরোধ করবে, কারণ এই প্রার্থীকে আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমাদেরকে হারাতে হবে, ভারতীয় জাতীয় কংগ্রেস হারাতে হবে। এবং সেই প্রার্থীদের জনপ্রিয়তার মাপকাঠি আমার কাছে নেই, আপনাদের কাছে আছে। আপনারা সাংবাদিক, আপনারা নিরপেক্ষ বিচার করে দেখেন জনপ্রিয়তার মাপকাঠিতে সেই সমস্ত প্রার্থীদের মধ্যে যে প্রার্থীর কথাটা আপনারা আমার কাছে জানতে পারছেন, তার জনপ্রিয়তা অলরেডি টেস্ট হয়ে গেছে। একবার নয়, 5 বার নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। এবং যেবার আসামে ইউএমএফ গরিষ্ঠ সংখ্যক বিধায়ক নির্বাচন করতে সক্ষম হয়েছিল, সেই সালে তিনি ইউএমএফ প্রার্থী হিসেবে পরাজয় লাভ করতে সক্ষম হয়েছিলেন। যে সময় 2006 সালে এআইইউডিএফ আসামের সংখ্যালঘু মানুষের মন জয় করতে সক্ষম হয়ে 19 জন বিধায়ক নির্বাচিত করেছিল, সেই সময় তিনি জনতার নাকি গ্রহণ করে নেন। তাহলে বলুন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো একজন নেতা আমাকে ব্লক করার জন্য, যেহেতু আমি এই দলের একনিষ্ঠ কর্মী এবং আমার বন্ধুরা বলে, আমার কংগ্রেসের কর্মীরা বলে, জনপ্রিয়তার মাপকাঠিতে আমি এখনো জনতার মধ্যে আছি, আমাকে আটকানোর জন্য বিরোধী দল আমাদের দলের কিছু মানুষকে কবজা করে ওনাকে 21 তারিখে জয়েন করে 22 তারিখে প্রার্থী করেছেন। এই জেলা নিয়ে আমাদের নির্বাচন কেন্দ্রের একজন কংগ্রেসী লোককে নির্বাচিত করার যে কংগ্রেসের কমিটমেন্ট আছে, তাকে দল মনোনীত করলে আমরা সবাই কাজ করি। এর আগে আমাদের দলের সবাই বসে ঠিক করেছে শিলচর থেকে একজন প্রার্থী এসেছে, তাকে আমাদের কংগ্রেসরা পছন্দ করে না। আপনি কোনো হাফিজের কথা বলবেন? এর আগেই তো এক প্রার্থী সম্পর্কে আমাদের কর্মীরা আলোচনা করেছে, তাহলে হাফিজ সাহেব তো একমাত্র না। হাফিজ সাহেব এসেছেন, হাফিজ সাহেব সম্পর্কেও কংগ্রেস কর্মীরা মত পোষণ করতেছে।
কারণ হাফিজ সাহেব জীবনের একদিনও 1 মিনিটের জন্যই কংগ্রেসের আদর্শকে বিশ্বাস করেন নাই, বরঞ্চ শিলচরের যে যুবক সে কংগ্রেসের আদর্শে তার বিশ্বাস আছে, সেই দলের জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করতেছে শিলচর। এটা আমি একটা সিনিয়র মানুষ হিসেবে তাকে এটা অস্বীকার করলে অন্যায় হবে। রিসেন্টলি কিন্তু ওনার বিরোধিতা করতে করতেছে কংগ্রেস কর্মীরা। আচ্ছা, আপনি পেপারগুলো দেখেন, আমি তো দেখেছি, আপনাকে দেখিয়ে দিতে পারবো তার সম্পর্কে